নাবিলা জায়ানের দিকে ভ্রুকুটি কুচকে চোখ ছোট করে পাকিয়ে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। জায়ান এখনও নাবিলার দিকে খেয়াল করেনি। সে উল্টো দিকে ফিরে আপাতত স্টেজের পাশে দাঁড়ানো শিহাব রাফি আকাশের দিকে হাতের ইশারায় কী যেন বোঝাচ্ছে। শিহাব কিছুক্ষণের ব্যবধানে দ্রুত হাতে একটা গিটার নিয়ে স্টেজে এসে জায়ানের হাতে দিয়ে অল দ্য বেস্ট বলে চলে গেল। জায়ান হাতে গিটার নিয়ে চোখ বুজে জোরে জোরে 2-3টে লম্বা নিঃশ্বাস ত্যাগ করতে লাগলো। এই রিয়া, চল তো, এখানে এভাবে সংসারে দাঁড়িয়ে থাকা কোনো মানেই হয় না। আমার মনে হচ্ছে, কী রে? বলছি তোকে, এটাও 100% গ্যারান্টি, সিউরিটি দিচ্ছি, এই খচ্চের কোনো গান টান কিছুই পারে না। হুদাই বেটা গিটার নিয়ে ভাব দেখাচ্ছে। আর উগান্ডার অন্ধভক্তেরা এটা দেখি কাকের মতো সুরিলা গলা চিল্লাচ্ছে। চল তো এখান থেকে, আমার কান একদমই জ্বালাপালা হয়ে গেল এদের চিল্লানোর জ্বালায়। আর কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলে আমার নিশ্চয়ই আজ বয়রা হতে টাইম লাগবে না। দাঁতে দাঁত চেপে বিরক্তি নিয়ে বলল নাবিলা। আরে দাঁড়া না, এত কষ্ট করে যেহেতু এসেই পড়েছি তাহলে দেখিয়ে যায় না। হোয়াট দ্য এন্ড? তুই দেখ বেশি করে, আমার দেখার কোনো ইচ্ছে টিচ্ছে নেই। এদের চিল্লানোর জ্বালা রীতিমতো মাথা ব্যথা শুরু করে দিয়েছে। তার উপর আজ এত গরম, তার মধ্যে এত ঠেলাঠেলিতে আমি আধমরা সিদ্ধ হয়ে যাচ্ছি। আমি চললাম বলে এক নজর জায়ানের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে নাবিলা পিছন থেকে হাঁটা ধরল। এ নাবু দাঁড়া। আরে বাবা দাঁড়া, কই যাস? মুখে এক চিলতে হাসি নিয়ে নিচের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করে বাম হাতের দ্বারা কপালের বাম ভ্রুটা চুলকে উপরে ঠোঁট দিয়ে নিচে ঠোঁট চেপে গিটারের টুংটাং আওয়াজ সুর তুলে এবার ঘুরে সবার দিকে তাকালো জায়ান। গিটারের টুংটাং আওয়াজ শুনতে পেয়ে হঠাৎ নাবিলা কৃষ্ণচূড়া গাছটার সামনে এসে থমকে দাঁড়ালো। কৌতূহল নিয়ে এবার পিছনে ঘুরে তাকালো। তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই। কোনো হুড়তোলা রিকশায় এক মুঠো প্রেম নিয়ে আমার শূন্য পকেটে হারাতে দ্বিধা নেই, অচেনা গলিতে। হঠাৎ জায়ানের চোখ কৃষ্ণচূড়া গাছের দিকে যেতে একজোড়া চোখের সাথে চোখাচোখি হয়ে যায়। জায়ান সেদিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবারও গাওয়া শুরু করলো। পুরোটা সময় নাবিলা জায়ানের দিকে তাকিয়ে মুগ্ধ নয়নে সম্পূর্ণ গানটা শুনছিল। জায়ানের যে এত সুন্দর গানের আওয়াজ হবে এটা তার ধারণার বাইরে ছিল। ছেলেটার সব কিছুতে কেমন একটা আলাদা মুগ্ধতা আছে যা তাকে যেন ক্রমশ দিন দিন তার দিকে আকর্ষণ করে টানে। হঠাৎ সবার করতালের আওয়াজে নাবিলার ধ্যান ভাঙে। নাবিলা দ্রুত জায়ান থেকে লজ্জায় চোখ নামিয়ে নেয়। জায়ান মুচকি হাসি দিয়ে স্টেজ থেকে নামতে নিতেই সবাই চিল্লিয়ে বলে ওঠে, ওয়ান্স মোর, ওয়ান্স মোর, ওয়ান্স মোর প্লিজ জায়ান। জায়ান মুচকি হাসি দিয়ে আবারও গিটারে টুংটাং আওয়াজ করে আর একটা গানে সুর তুলল। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসাবাসি আর হবে না। গান শেষে জায়ান মিষ্টি হাসি উপহার দিয়ে স্টেজ থেকে দ্রুত নিচে নেমে আসলো। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে চোরা চোখে নাবিলা এতক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে গানের ফাঁকে ফাঁকে জায়ানকে দূর থেকে স্ক্যান করছিল। জায়ান আজ কালো কালারের পাঞ্জাবি পরেছে। ফর্সা গায়ে কালো পাঞ্জাবিতে তাকে মারাত্মক লাগছে। হাতে কনুই পর্যন্ত গোটানো। এক হাতে দামি না জানা কোনো ব্যান্ডের ঘড়ি হবে, আর এক হাতে 3-4টে কিছু ব্রেসলেট পরিহিত। হোয়াট এ কনসিডেন্স! আজ আমিও পুরো কালো পরেছি, আর জায়ান বেটাও দেখছি, বাহ, বেটা দেখি আমাকে কপি পেস্ট করছে। নাবিলা নিজে নিজে বলে হা হা করে ফিক করে হেসে দিল। জায়ানকে এবার হঠাৎ এদিকে আসতে দেখে দ্রুত নাবিলা চোখ ফিরিয়ে নিল। অন্যদিকে তাকিয়ে আশেপাশে রিয়াকে খুঁজতে লাগলো। রিয়াকে তার আশেপাশে দেখতে না পেয়ে পুকুর পাড়ের দিকে চলে আসলো। এই দিকটা মানুষের ভিড় কিছুটা কম, চারপাশে অত কোলাহল ধ্বনি নেই। জায়ান নাবিলা সামনে এসে দাঁড়িয়ে কপাল গম্ভীর করে ঘোটানো হাতা ঠিক করতে করতে তার দিকে আরও চোখে একবার তাকালো। কালো কালারের জর্জেট শাড়ি দিয়ে কপালে জমে থাকা ঘামগুলো মুছছে মেয়েটা, যার ফলে ফর্সা চেহারাটা আপাতত কিছুটা লাল আভা ধারণ করেছে। চুলগুলো আদৌ খোপা করে রাখা, কিন্তু অবাধ্য কিছু চুল সামনের দিকে এলোমেলো হয়ে উঠছে। শাড়ির নিচের দিকের কুচিগুলো অগোছালো হয়ে আছে, কিন্তু সেই দিকে এই মেয়ের কোনো ভ্রুক্ষেপ নেই। হাতের উঠানামা নাড়াচাড়াতে রেশমি চুড়ি থেকে টুং টুং এক মিষ্টি আওয়াজ ভেসে আসছে। চেহারাতে কোনো ভারী সাজ নেই। এই হালকা সাজে শাড়ি আর আদখোপাতেই মেয়েটা কেমন স্নিগ্ধ লাগছে। কপালে নাকে বিন্দু বিন্দু শুভ্র জমে থাকা ছোট ছোট ঘামের ফোঁটাগুলো রোদের আলোতে মুক্তার মতো চিকচিক করছে। জায়ান কয়েক সেকেন্ড এভাবে তাকিয়ে থেকে চট করে চোখ নামিয়ে
আশেপাশে একবার তাকিয়ে পাঞ্জাবি পকেটে হাত ঢুকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে বলে উঠল, কি দেখছিলে তখন ওইভাবে আমার দিকে তাকিয়ে? হঠাৎ এমন কথা নাবিলা তার পাশে তাকালো। জায়ানকে তার পাশে দেখে বিষম খেল, সাথে কিছুটা লজ্জাও পেল। পর মুহূর্তে তার কথা মস্তিষ্ক যেতেই আড়ালে তাকিয়েও যে হাতে নাতে এভাবে ধরা খেয়ে যাবে বুঝতে পারেনি। সে হন্তদন্ত হয়ে বিপরীতে আমতা আমতা করে বলে উঠল, এক্সকিউজ মি, আপনি কাকে বলছেন? আমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকেই বলছি। সেই তো আশেপাশে ডানে বামে তো অনেকেই দাঁড়িয়ে আছে, কাকেই বা বলছেন ভাইয়া? জান কিছুটা বিরক্তি হলো নাবিলার দিকে তাকিয়ে বলল, আমার জ্যাকেট কই? দেওয়ার কি কোনো ইচ্ছে নেই? নিজের কাছে কি রেখে দিবা? এই আপনার কি একটাই জ্যাকেট আছে যে এমন স্যাস্টামি করছেন? আপনার ফালতু কাইল্লা মার্কা জ্যাকেট নিজের কাছে রাখার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তাড়াহুড়ো নিয়ে আসতে ভুলে গেছি, কাল দিয়ে দিব। ইটস নট কাইল্লা, ইটস এ ব্ল্যাক, বাংলায় কালো হবে। ওকে, আমার একটা না কয়টা আছে, তা তোমাকে বলতে ইচ্ছুক নেই। সেই দিয়ে দিলেই ভালো হয়। বাই দ্য ওয়ে, ধুয়েছিলে? জি, আম্মু থালা বাসন ভীম সাবান দিয়ে ঘষে মেজে ধুয়ে চকাচক করে দিয়েছি। কাল দিয়ে দিব আপনার ফালতু মার্কা জ্যাকেট। তারপর ধুয়ে ধুয়ে রোজ সকালে 1 গ্লাস পানি খাইয়েন আপনার জ্যাকেটের। বলে নাবিলা হনহন করে জায়ানের সামনে থেকে চলে আসলো। জায়ান তার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। ভার্সিটি বাইরে আসতে নাবিলার ফোন টুং করে উঠল। বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকাতেই সব বিরক্তি গায়েব হয়ে গেল। নিমিষে নেমে আসলো এক ঝাঁক কৌতূহল। শহর জুড়ে তোমার মতো বিকেল অভদ্রতার নীল, শরীর ঘিরে রং তুলির আঁচড়, কি ভীষণ সাবলীল। আজ না হয় থেমে গেলে এই একরাশ লুকোচুরির মুগ্ধতার ভিড়ে সময় আইভিলতার বুকে। পরাজিত মেঘ হতে রাজি, তোমার স্পর্শ সুখী। সময় চলমান, কারোর জন্য অপেক্ষা করে থেমে থাকে না। দেখতে দেখতে আজ 1.5 মাস হয়ে গেল। এই 1.5 মাসে নাবিলা আর জায়ানের তেমন আর কোনো দেখা হয়ে ওঠেনি, শুধু মাঝে মাঝে কয়েকবার ক্যাম্পাসে চোকাচোকি ছাড়া। তার মূলত কারণ তাদের সেমিস্টার এক্সামের টেনশনে তারা একে অপরের কথা যেমন ভুলেই গেছে বললেই চলে। নাবিলা ভার্সিটি থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে ক্লান্তিতে বিছানায় গায়ে এলিয়ে দিল। আজ তার সেমিস্টারের লাস্ট এক্সাম ছিল। এখন হাত পা ছড়িয়ে ছিটিয়ে একটা ঘুম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক্সামের প্যারাময় তার এতদিন ঠিকঠাক ঘুমও ভালো করে হয়নি। দরজার কাছে এসে দাঁড়িয়ে মিসেস উম্মে তড়িঘড়ি হয়ে বলতে লাগলেন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, পাত্রপক্ষ দেখতে আসবে। সব কিছু ঠিকঠাক থাকলে আজ বিয়েও হয়ে যেতে পারে। হঠাৎ এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না নাবিলা। হতভম্ব হয়ে শোয়া থেকে চট করে উঠে বসে বলল, মজা করছো আম্মু? যদি করে থাকো তাহলে এটা খুব বাজে একটা মজা ছিল। আমার একদমই হাসি পায়নি। দেখো, আমি কোনো মজা করছি না। জলদি করে রেডি হয়ে নে। ছেলে পক্ষকে নিয়ে তোর ফুপি যে কোনো সময় এসে পড়তে পারে। মানে কি? কথা নাই বার্তা নেই, দেখতে আসছে, আবার বলছো ঠিকঠাক থাকলে আজ বিয়ে হয়ে যেতে পারে। একটু ক্লিয়ার কাট করে বলবা এই সবের বলার মানে কি? তোর ফুপি নিয়ে আসছে ছেলে, খুব ভালো সম্পর্কে আবিরের শালা হয়। ছেলের সব দিক থেকে বিবেচনা করে তোর আব্বু আর আসতে অমত করেনি। আর আমাদেরও ছেলেকে খুব ভালো লেগেছে। নাফির সব খোঁজখবর নিয়ে দেখেছে ছেলে খুব ভালো। ছেলে ভালো হলে বিয়ে করে নিতে হবে এমন কোনো কথা বলা আছে আদৌ? আর এত কিছু হয়ে গেল, তোমরা আমাকে একবারও জানানোর প্রয়োজনীয় বোধ মনে করলে না? মেয়ের কথা শুনে মিসেস উম্মে চুপ করে দাঁড়িয়ে রইলেন। কী বলবেন মেয়েকে? পরিবেশ ঠিক করার জন্য মিসেস উম্মে আবারও ইতস্তত হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে বলে উঠলেন, তুই কি কাউকে পছন্দ করিস বা কাউকে ভালোবাসিস? তোর জীবনে কি কেউ আছে? না, নেই। থাকলে তো তোমাকে আগেই বলতাম। আর আমি তো আগেই বলেছি আমি এইসবের ধারের কাছেও নেই। প্রেম ভালোবাসা আমার দ্বারা সম্ভব না। তোমরা আমার জন্য যাকে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। মেয়ের উত্তর শুনে মিসেস উম্মে কিছুটা চিন্তামুক্ত হলেন। মেয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, আমাকে যেতে হবে রান্নাঘরে, অনেক কাজ আছে। নাবু, আলমারি থেকে চটজলদি লাল শাড়িটা পরে নে। আর কোনো কথা না। কথাটা বলে হনহন করে চলে গেলেন মিসেস উম্মে। নাবিলের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। হঠাৎ করে কী সব হয়ে যাচ্ছে। মা বাবার কথা তো আর অমান্য করা যাবে না। সেই জন্য আলমারি থেকে শাড়ি বের করে পরতে লাগলো আর ভাবতে লাগলো এই নতুন প্যারাময় কথা। ছেলেপক্ষ আসার পর থেকেই ছোট হলরুমের মুহূর্তে কেমন যেন হট্টগোল বেঁধে গেছে। ফুপিয়ে কান্নার নিঃশব্দে ভারী আওয়াজ থেমে থেমে কানে বারবার ভেসে আসছে। নাবিলা এবার আর কিছুতেই চুপচাপ বসে থাকতে পারছে না। অনেকটা সময় পার হয়ে গেল, তার মাও তার কাছে আসছে না। তার কাছে ব্যাপারটা মোটেও এখন ভালো ঠেকছে না। অস্থির হয়ে
দাঁত দিয়ে নখ খেতে খেতে দরজা থেকে তাকে সারা রুমময় জুড়ে পায়চারি করতে লাগলো। সময় প্রহরগুলো যেন আর শেষ হতে চাচ্ছে না। তার কাছে ব্যাপারটা ভারী অদ্ভুত লাগছে। মেয়ে দেখতে এসে কেই বা কান্না করে দেয়, এটাও আবার কেমন কথা? আগে তো এমন কোথাও হতে দেখিনি আর না শুনেছি। কিন্তু আপাতত কথা হচ্ছে বাহিরে কান্না করছে তো করছে কে? নিজের মধ্যে কৌতূহল আর একঝাঁক এমন নানা প্রশ্ন মনের মধ্যে জোটগুলোকে আর আটকে রাখতে না পেরে শেষে রুম থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল। ড্রয়িং রুমের সামনে এসে ইতস্তত করতে করতে দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে স্থির নিঃশ্বাস ত্যাগ করে ড্রয়িং রুমের নীল পর্দা আড়ালে চট করে দাঁড়িয়ে পড়ল। বাম হাত দিয়ে পর্দা টেনে নিজেকে আড়াল করে আড়াল থেকেই উকিঝুঁকি দিল ব্যাপারটা দেখার জন্য। কিন্তু ড্রয়িং রুমে যা দেখল তা দেখার জন্য মোটেও সে কোনো কালে প্রস্তুত ছিল না। বিস্মিতভাবে তাকিয়ে আছে। তার বাবা কান্না করছে, কিন্তু একা না, তার সাথে আরও একজন ভদ্র মধ্যবয়স্ক লোকও কান্না করছে সমান তালে তার বাবাকে জড়িয়ে ধরে। কিন্তু কেনই বা করছে? বাবাকে এভাবে কান্না করতে দেখে নাবিলার বুকের ভিতর ধুক করে মোচড় দিয়ে উঠল। জ্ঞান হওয়ার পর থেকে সে তার বাবাকে একবারের জন্য এভাবে নিজের চোখে পানি ফেলতে দেখেনি। ছোটবেলায় শুধু একবার বাবার চোখে পানি দেখছিল। এটাও খুব ভয়ঙ্করভাবে অস্থির হয়ে হাওমাও করে কাঁদতে দেখিয়েছিল। এরপর আর কখনো দেখেনি। তার এখনও মনে আছে, তার বয়স যখন 7 কিংবা 8 হবে তখন রোজকার মতো বিকালে ছাদ থেকে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ পা পিছলে কয়েক ধাপ সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়ে মাথা সামান্য একটু ফেটে গিয়েছিল। কপালের ভ্রুর নিচের দিকে কিছুটা কেটে গিয়েছিল। সিঁড়ি থেকে কোনো মতে উঠে মায়ের বকার থেকে বাঁচার জন্য রক্তমাখা অবস্থায় মাথা এক হাত দিয়ে চেপে ধরে বাবার কাছে দৌড় দিল। বাবা বারান্দায় ইজি চেয়ারে বসে তখন খবরের কাগজ পড়ছিল। হঠাৎ তার সামনে রক্তমাখা অবস্থা নাবিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত আঁতকে ওঠে। উত্তেজিত হয়ে সেই দিন প্রথমবারের মতো কান্না করতে দেখেছিল। এখনও তার চোখের সামনে বাবার সেই কান্না মিশ্রিত চেহারা ভেসে ওঠে। কি ভয়ঙ্কর দিনই না ছিল তার জীবনে। নাবিলা এবার নিজেকে আর আটকাতে না পেরে পর্দার আড়াল থেকে দ্রুত বের হয়ে ড্রয়িং রুমে নাফিজের পাশে এসে দাঁড়ায় কি হচ্ছে বোঝার জন্য। আশেপাশে তাকিয়ে দেখে ড্রয়িং রুমের টেবিলের পাশে তার ফুপি, মা, ভাবি, আবির একসাথে দাঁড়িয়ে আছে। তাদের চোখেও বিস্মিত ফুটে উঠেছে। নাবিলা এবার নাফিজের দিকে তাকিয়ে দেখে সে আপাতত নখ খেতে ব্যস্ত। এই ভাইয়া, এই শুনছো? আব্বু কান্না করছে কেন? উনি কি বাসায় এসে আব্বুকে উল্টাপাল্টা কিছু বলেছেন? না, উনি তো দেখছি নিজেও আব্বুর সাথে কান্না করছে। তাহলে বা উনি কি বা এমন বললেন? তারা কান্নাই বা এভাবে করছে কেন? এই ভাইয়া বল না, চুপ কেন? ফিসফিস করে বলল নাবিলা। চুপচাপ দাঁড়িয়ে দেখ, এই মুহূর্তে কিছু জিজ্ঞেস করিস না। আমি নিজেও কিছু বুঝতে পারছি না। হঠাৎ আব্বু ভাবির বাবাকে দেখে এইভাবে কান্নাই বা কেন করছেন? নাবিলার বিপরীতে নাফিস বলে উঠল। দুই ভাই বোন একে অপরের দিকে তাকিয়ে বিস্মিত চাহনিতে একসাথে এবার নখ খেতে খেতে টেনশনে সামনের দিকে তাকালো ব্যাপারটা বোঝার জন্য। এবার ভদ্রলোক কান্নাজড়িত কণ্ঠে বলে উঠলেন, কোথায় হারিয়ে গিয়েছিলি সাদাফ? আমি তোকে দেশে এসে কত খুঁজেছি, কিন্তু কোথাও কারো কাছে তোর সঠিক খোঁজ আদৌ পাইনি। দেশে এসে পরের দিনই আমি তোকে চমক দেওয়ার জন্য মাকে নিয়ে কুমিল্লা ছুটে যাই, কিন্তু গিয়ে আমি নিজেই সব থেকে বড় একটা চমক পেয়ে যাই। তোর বাসায় গিয়ে জানতে পারি চাচা জানের কথা। তার সাথে জানতে পারি এলাকার আশেপাশের লোকের কাছ থেকে আরও 2 বছর আগে চাচা জানের মৃত্যুর পর তোর চাচারা তাদের নামে সব সম্পত্তি নিজেদের নামে করে নেন। তারপর তোদের বাসা থেকে বের করে দিয়েছেন। এত কিছু ঝড়ঝাপটা তোর সাথে হয়ে গিয়েছে, আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? আমি কি তোর কিছু লাগি না? না আমাকে কখনো আপনি ভাবিসনি? বল, চুপ কেন? জানালে কি হতো আসিফ? সব কি আর আদৌ আগের মতো ঠিক হয়ে যেত? উল্টো কি হতো? তোর নিজের এতদিনের স্বপ্নের কথা ভুলে আমার জন্য দেশে সব ছেড়ে ছুড়ে এক মুহূর্তে চলে আসতি, যা আমি কোনো কালেই চাইনি। তোর নিজের প্রাণপ্রিয় বন্ধুর থেকে কি নিজের স্বপ্ন বড় হয়ে গেল রে শালা? রেগে বললেন। তাই তো আমি তোকে কিছু জানাইনি। আমি জানতাম এসব কিছু তুই জানলে বাস্তবতায় কিছু না চিন্তা করি আমার কাছে চলে আসতে চাইতি। আমার কথা কি একবারও মনে পড়েনি তোর? মনে কি আর না পড়েছে? প্রতিটি মুহূর্তেই মনে পড়েছে। তাহলে আমার সাথে পরে যোগাযোগ করিসনি কেন? সময় পাইনি রে। কর্তব্যের যে আমার উপর বড্ড দিন দিন বেড়ে গিয়েছিল। পরিবারের বড় ছেলে বলে কথা, তার উপর নতুন অচেনা শহর, মা বোনের দায়িত্ব, অভাবের আহালের সংসারের দায়িত্ব। সেই সময় হাতে কোনো ভালো চাকরিও ছিল না। এত কিছুর মাঝে ভাবার জন্য তেমন সময় পাইনি। তাই বলে কি 30 বছরের মধ্যে একটিবারও আমার জন্য তোর কাছে সময় হয়ে ওঠেনি?
ঢাকা শহরে কোথায় বা খুঁজতাম তোকে বল? ঢাকা শহর তো সে আর কম বড় কথা না। ম্যাচের ঠিকানা ছাড়া তো আমার কাছে তোর বাসার কোনো ঠিকানাও ছিল না। আচ্ছা, যা, মাফ করে দিলাম। এতগুলো বছর পর তোকে আজ নিজের কাছে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। এবার আর কোথাও হারিয়ে যেতে দেব না। আমিও না। এই বলে দুই বন্ধু একে অপরকে আবারও জড়িয়ে ধরলেন। তাদের কথায় এতক্ষণ সবাই বুঝতে পারল তাদের কান্নার আসল কারণ। অহনা, নাফিস, নাবিলা এবার তাদের বাবাদের সামনে গিয়ে দাঁড়ালো। সাথে নাবিলার ফুপি মা আবিরও পাশে এসে দাঁড়ালেন। এবার তোমাদের কান্নাকাটি থামাও তো, আমাদের তো ভয় পাইয়ে দিয়েছ, অহনা বলে উঠল। অহনার কথায় আসিফ আর সাদাব দুজনেই হেসে দিল। মেয়েকে উদ্দেশ্য করে বলল, মনে আছে অহনা, আমি তোকে এক ফেরেশতার কথা বলেছিলাম, মানুষরূপী আস্থা ফেরেশতা, যে ফেরেশতা তার সবটুকু উজাড় করে দিয়ে শুধু আমার স্বপ্ন পূরণ করার কথা ভেবেছে, নিজের কষ্টে জমানো টাকা দিয়ে আমাকে বাইরে পড়াশোনা করতে পাঠিয়েছে যাতে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। আজ আমি এত সফলতা অর্জন করতে পেরেছি শুধুমাত্র তার জন্য। সে ফেরেশতা আর কেউ নয়, এই যে দাঁড়িয়ে আছে আমার সামনে, আমার সেই হারিয়ে যাওয়া বন্ধু সাদাব। ভুল, আমি মোটেও ফেরেশতা নই। আমার কাছে ফেরেশতা থেকে কমও নয়। যখন আমার কেউ ছিল না তখন তুই ছিলিস আমার পাশে, আমার পুক্ত ঢাল হয়ে, বলে আসিফ রহমান আবারও সাদাব হোসেনকে জড়িয়ে ধরলেন। অহনার চোখ দুটো অসম্ভব পানিতে চিকচিক করছে। ওটা কষ্টের পানি না, অতি সম্মানের। ছোট থেকে তার বাবা থেকে সে শুনে এসেছে বাবা সে হারিয়ে যাওয়া ভালো বন্ধুর কথা। সে যে তার বাবার জন্য কি কি ত্যাগ করেছে তা তার সবটাই জানা। অবশ্যই বাবাই তাকে তাদের বন্ধুত্বের গল্প শুনিয়েছে। একজন নিঃস্বার্থ বন্ধুত্ব আসলে কেমন হওয়া উচিত তাও বাবা বন্ধুর কথা শুনে বুঝতে পেরেছে। আজকের দিনে রক্তের ভাই ভাইয়ের জন্য বিনা স্বার্থ সামান্য কিছু করতে চায় না, আর সে জায়গায় বন্ধু হয়ে তার বাবার জন্য কতই না করেছেন। নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে তার বাবার স্বপ্নের জন্য। তার জমানোর ব্যবসার টাকা দিয়ে বাবাকে বিদেশে পাঠিয়েছে যাতে বাবা কিছু করতে পারে। এমন নিঃস্বার্থ মানুষ আদৌ হয়? হয়তো হয় না, হলে আজ তাকে দেখতে পেত না। অহনা এগিয়ে গিয়ে সাদাফের দুই পা দুটো ধরে সালাম করলেন। এটাও সব সময় করে যখন সাদাবের সাথে তার দেখা হয়, কিন্তু আজকে সালামটা ছিল অতি সম্মানের। সাদাব অহনার মাথায় হাত বুলিয়ে হাসলেন। নাবিলা নাফিসকে হাতের ইশারা সাদাব তার পাশে আসতে বললেন। বাবার ডাকে নাবিলা আর নাফিস বাবার সামনে হাসি মুখে গিয়ে দাঁড়ালেন। এই আমার বড় ছেলে নাফিজুর রহমান। বাবা, বাপকা বেটা দেখি পুরো তোর কার্বন কপি। আসিফের কথায় সাদাব নিঃশব্দে হাসলেন। নাবিলার উদ্দেশ্যে বলে উঠলেন, ও ফাতেমা জোহরা নাবিলা, আমার ছোট মেয়ে, যার জন্য আজ তোর সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম। আসিফ নাবিলার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে বিস্মিত হয়ে বলে উঠলেন, এই তো দেখছি পুরোই আলেহা চাচিজান। চাচিজান গিয়ে তার মতো আর এক চাচিজান রেখে গিয়েছেন আমাদের জন্য। সেই বাদামি চোখ, সরু নাক, ফোলা ফোলা গাল, লালচে কোকড়া চুল, টানা টানা চোখের তাকানো, সব মিলিয়ে চাচির ছায়া। হ্যাঁ, আমার আম্মা যে তাই। তা বিয়ান সাহেবা, আপনার ছেলে কই দেখছি না যে? সাদাব বললেন। আর বলিস না, নয়নটা হয়েছে একেবারে নিরামিষ। বলল তোমরা গিয়ে দেখে আসো, তোমাদের পছন্দই আমার পছন্দ। এত করে বললাম সাথে আসার জন্য, কিন্তু সে কিছুতেই আসতে চাইল না। আচ্ছা, তোমরা কীভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই আজ কথা বলবা ঠিক করেছ? বসতে বলবা না? ও মেয়ে বলল। দেখেছিস, আমি তোকে বসতে বলতেই ভুলে গিয়েছি। বস বস, বসে কথা বল। অস্থির হওয়ার কোনো কারণ নেই, শান্ত হও। আমরাই তো। তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসছি। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে আছে নাবিলা, চোখ দুটো আকাশে তারাগুলোর মাঝে। আজ আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে, তার সাথে অনেক তারাও উঠেছে। চারপাশে কি সুন্দর ঝিলমিল করছে তারাদের আনাগোনায়। নাবিলার পাশে নাফিস এসে নিঃশব্দে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, মন খারাপ? তাহলে চুপ কেন? আব্বু এই বিয়েতে অনেক খুশি, তাই না ভাইয়া? হ্যাঁ, তা আর বলতে, তারা চলে গেছে? হ্যাঁ, গিয়েছে। আম্মু অনেক করে বলল ডিনার করে যেতে, কিন্তু তারা রাজি হয়নি। কাল তো আবার আসবে, তাই চলে গেল। প্রিপারেশনের তো একটা ব্যাপার আছে, তাই চলে গেলেন। সব কিছু একটু বেশি তাড়াতাড়িতে হয়ে যাচ্ছে না রে ভাইয়া? মোটাকাটা কাচের দেয়াল বেদ করে সরু রাস্তাটা বাইরের দিকে সচ্ছল আয়নার মতো স্পষ্ট তো সব দেখা যাচ্ছে। আজ বেশ অতিষ্ঠ ভারী গরম পড়েছে। চারপাশটা কেমন ভাসমা গুমট হয়ে আছে। সময়টা জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে চলছে, তাই হয়তো চঞ্চল পরিবেশের এমন মনোভাব, উদাসীনতা।
এসির ঠান্ডা বাতাসে নিচে বসে কেমন হালকা বাষ্পা গরম অনুভব হচ্ছে নাবিলার। অথচ ল্যাম্পপোস্টের নিচে চিকন চাকন 10 থেকে 12 বছরের বাইরে ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কাঠ ফাটা রোদের মাঝে ও মুখে তার এক চিলতে প্রাণ উল্লাসের মন কাড়া মিষ্টি হাসি। ছেলেটা শ্যামল বর্ণের, কিন্তু দেখতে বেশ অমানবিক। কড়া রোদের তেজের মাঝেও মুখে তার এক ছিটে ফোটাও কোনো বিরক্তির ছাপ নেই। এক হাতে তার বড় বড় মাপের 2টি চায়ের ফ্লাস্ক, আর অন্য এক হাতে ছোট মাঝারি সাইজের লালচে পোড়ানো লাল রঙের বালতি নিয়ে হেঁটে হেঁটে রাস্তায় ফুটপাতে লোকজনের কাছে গিয়ে দাঁড়িয়ে চা বিক্রি করছে। গায়ে ফোসকা পড়ার মতো তাপের মধ্যেও কী সুন্দর রাস্তায় খালি পায়ে স্বচ্ছন্দে ছেলেটা হাঁটছে। এতে যেমন তার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না, বরং ভালোই লাগছে। অথচ আজকের এই রোদের মাঝে বাহিরে পা রাখাটি খুব ভয়ঙ্কর ব্যাপার। ধোয়া ওঠা গরম কফির মগে চারপাশে শাহাদাত আঙ্গুল দিয়ে বুলিয়ে চলছে জয়ন। কয়েকবার কফির মগ থেকে চোখ উঠিয়ে আরও চোখে তার সামনে বসা মেয়েটির দিকে তাকিয়ে হাবভাব তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করার চেষ্টা করছে। মেয়েটির দৃষ্টি আপাতত বাইরের দিকে, তার দিকে নয়। এর থেকে বেশি নয়ন আর কিছু পর্যবেক্ষণ করতে পারেনি। নয়ন নিচের দিকে তাকিয়ে ছোট নিঃশ্বাস ছাড়ল। আজ অহনার কারণে তাকে এইভাবে অফিসের টাইমে কিছুটা অপ্রস্তুত হয়ে নাবিলার সাথে দেখা করতে হলো। গরম কফির মগটি সরু কাচের টেবিল থেকে উঠিয়ে মুখে সামনে ধরে ছোট্ট চুমুক দিয়ে বলে উঠল, আপনি এই বিয়েতে রাজি? নাবিলা তার দৃষ্টি আগের ন্যায় রেখেই ছোট করে অস্পষ্ট সুরে বলে উঠল, আমার মা বাবা নেই। তা আপনি নিশ্চয় জানেন, আমি ছোট থেকেই মামুর ছায়াতে বড় হয়েছি। তখন থেকে মামুই আমার কাছে সব। আবার বলতে পারেন মামু আমার কাছে আমার মা বাবা দুটোই। জানি আমাকে গতকাল রাত্রে আব্বু সবই বলেছেন। আপনি এই বিয়েতে খুশি তো? এমন প্রশ্ন শুনে নাবিলা এবার কিছুটা নড়ে চড়ে বসল। এতক্ষণে যেন তার থেকে কেউ জানতে চাইল সে কি আসলে এইসবে খুশি তো। এতক্ষণে যে অস্থিরতা ভাবটা লাগছিল মুহূর্তে কিছুটা কমেও আসলো। নাবিলার দৃষ্টিপাত বাহির থেকে ফিরিয়ে ছেলেটির দিকে তাকিয়ে বলে উঠল, আমার আব্বুর খুশিতে আমি খুশি। আর আপনার খুশির কি হবে? নাবিলা নয়নের কথায় চোখ ফিরিয়ে কেমন যেন মলিন হাসল। ছেলেটি পাল্টা আবারও তাকে প্রশ্ন করে বসল, আপনি কি কাউকে ভালোবাসেন মিস? বাসলে বলতে পারেন। ভালোবাসা তো আর বলে আসে না, হুট করে হয়ে যায়। কথাটা শুনে নিঃশব্দে হেসে দিল নাবিলা। ছেলেটাকে তার কাছে খারাপ বলে মনে হচ্ছে না, উল্টো তার আচরণে বন্ধুসুলভ মতো মনে হলো। তার এই হাসিতে কেমন যেন রহস্যময় লুকিয়ে আছে নয়নের কাছে মনে হলো। নয়ন এবার কিছুটা ভ্রু খাত করে তাকালো। মেয়েটার চেহারার ভাব গম্ভীর খুঁটিয়ে খুঁটিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু এতে ফলাফল হলো শূন্য। কিছুই বোঝা তার পক্ষে আর সম্ভব হলো না। হতাশ হওয়ার ভঙ্গিতে নিঃশ্বাস ত্যাগ করে তাকিয়ে রইল শুধু নাবিলার দিকে উত্তরের আশায়। কয়েক সেকেন্ড চুপ থেকে নাবিলা বলে উঠল, জানি না, ভালোবাসার মতো সুপ্ত অনুভূতির সাথে এর আগে এখন আমার পরিচয় হওয়ার সুযোগ হয়ে ওঠেনি। নাবিলা এবার নয়নের দিকে তাকিয়ে সে রহস্যময় হাসি ত্যাগ করে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, এই যে মিস্টার, অনেক তো প্রশ্ন করলেন আমাকে, তা আপনি কাউকে ভালোবাসেন? বাসলে বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড ইট। নয়ন নাবিলার এমন প্রশ্ন শুনে আচমকা কিছুটা হকচকিয়ে গেল। কফির মগে চুমুক দিতে গিয়েও থেমে গেল। ইতস্তত হয়ে আমতা আমতা করতে লাগলো তার এই প্রশ্নে। কিছু বলতে নিতেই নাবিলা তার ভাব গম্ভীর দেখিয়ে আবারও বলে উঠল, জানেন তো, ভালোবাসা আর সম্পর্কের মায়া এই দুটোই কিন্তু ভিন্ন, দুটো আলাদা জিনিস। এই দুটোকে কখনো একসাথে মিক্স করতে যাবেন না। যদি করতে যান তাহলে দেখবেন আপনি নিজেই এদের মাঝে হারিয়ে তলিয়ে গেছেন। সম্পর্ককে কখনো দায়িত্ব চোখে দেখবেন না। এতে সব কিছু বড্ড ধোঁয়াশা আর জটিল মনে হতে শুরু করবে। যদি দেখতে যান তাহলে দেখবেন তাদের মায়াজালে আপনি সবসময় গুলিয়ে যাবেন। একজন মানুষের জীবনে সম্পর্ক যেমন অতি মূল্যবান, তেমন ভালোবাসাও অধিক দরকার হয়। ভালোবাসা কিন্তু সম্পর্কে প্রাণভোমরা হয়, তা জানেন নিশ্চয়ই। আর প্রাণ ছাড়া কিন্তু কিছুই বেশি দিন সতেজ থাকে না, উল্টো প্রাণবিহীন অচল হয়ে মরিয়ে যায়। কথাটা বলে নাবিলা মুচকি হাসলে টেবিল থেকে কফির মগটা হাতে তুলে নিয়ে এবার নিশ্চিন্তে কিছুটা চমক দিল। নয়ন নাবিলার কথা এতক্ষণে সবই চুপ হয়ে মুগ্ধ হয়ে শুনছিল। মুহূর্তের মধ্যে তার কাছে মনে হলো এই মেয়ের মাঝে কিছু তো অজানা রহস্যময় লুকিয়ে আছে। তার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে চট করে বলে উঠল, আপনি বই পড়েন? নাবিলা এই মুহূর্তে এমন প্রশ্ন শুনে ফিক করে হেসে দিল। হাসি থামিয়ে বলে উঠল, কেন বলুন তো, বই পড়লে কি এসব বলা যায়? এছাড়া বলা যায় না? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল। ঠিক তা নয়, আপনার কথাগুলো কিছুটা আমার ছোট ভাইয়ের মতো মনে হলো। ও সারাদিন বেশিরভাগ সময় মোটা গোটা বইয়ের মধ্যে ডুব দিয়ে থাকে, আর আমার সাথে ঠিক এইভাবেই আপনার মতো কঠিন শব্দ ব্যবহার করে কথা বলে। তাই ভাবলাম
আপনিও হয়তো ওর মতো বই পড়েন। যারা বই পড়ে তাদের কথা আমার কাছে কিছুটা কঠিন বলে মনে হয়। হুম, আমার কিন্তু মোটেও তেমন মনে হয় না। বরং মনে হয় বই যারা পড়ে তাদের মন অনেক ভালো হয়। এমনটা আমার নিতান্ত ধারণা। সবার কথা ঠিক বলতে পারি না। তাছাড়া আমার বই পড়ার অনেক ইচ্ছা আছে, কিন্তু কখনো সেইভাবে পড়ার সুযোগ আদৌ হয়ে ওঠেনি। কিন্তু সময় আর সুযোগে দুটোই পেলে কোনো একদিন নিশ্চয়ই বইয়ের পাতার কাব্য গভীরতায় ডুব দিতে চাইব। আচ্ছা, আজ তাহলে আমি উঠি। মিস্টার নয়ন, ভার্সিটি যেতে হবে। অলমোস্ট প্রথম দুটো ক্লাস মিস হয়ে গিয়েছে। এখন না উঠলে আমার আর যাওয়া হয়ে উঠবে না। আর হ্যাঁ, আমার কথাগুলো একবার হলেও ভালো করে ভেবে দেখবেন। একজন বন্ধু হিসেবে কথাগুলো আপনাকে বললাম। আমার কেন জানি মনে হয় আপনি বড় কোনো মাপের ধোঁয়াশাতে আটকে আছেন। কাউকে ভালোবাসলে সময় থাকতেই তা বলে ফেলুন। এতে এত ইতস্তত হওয়ার কিছু নেই। পুরো জীবন বসে বসে আফসোস করার থেকে ভালো কিছু দিনের এই সাময়িক এই আফসোস কি ভালো নয়? চেয়ার থেকে উঠতে উঠতে নাবিলা হাসি মুখে কথাগুলো বলে উঠল। নয়ন নাবিলার কথা শুনে কিছুটা অবাক হলো, কিন্তু বিপরীতে তেমন কিছুই বলল না। শুধু চুপ করে মাথা নিচু করে থ মেরে বসে রইল। নাবিলা কিছু দূর যেতেই নয়ন চেয়ার থেকে উঠে পিছু থেকে দৌড়ে এসে বলে উঠল, চলুন আপনাকে আমি ভার্সিটিতে পৌঁছে দিয়ে আসি। কিছুটা হাসি মুখে বিপরীতে নয়ন বলে উঠল, তার আর প্রয়োজন নেই। ভার্সিটি এখান থেকে মিনিট 5-এর দূরত্ব, আমি একাই যেতে পারবো। আমার জন্য যেহেতু আজ লেট হয়ে গিয়েছে, তাহলে আমি আপনাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে আসবো। আর আপনি কিন্তু আমাকে বন্ধু বলেছেন, তাই নাও করতে পারবেন না। আচ্ছা চলুন। ভার্সিটির সামনে গাড়ি থামতে নাবিলা চট করে নেমে পড়ল। নয়ন গাড়ি থেকে নেমে পিছু থেকে ডাক দিতে নাবিলা কিছুটা থেমে গেল। হাসি মুখে পিছে তাকিয়ে নয়নের সাথে কিছুটা কুশল বিনিময় করতে লাগলো। এতে দূর থেকে কারো তীক্ষ্ণ নজর এসে পড়ল। রাগে ক্ষোভে হাত মুষ্টিবদ্ধ করে নিল। আজ রিয়া আসেনি। লাস্টের 4টা ক্লাস আমাকে একাই করতে হলো। রিয়া ছাড়া ক্লাসে আমি কারোর সাথে তেমন কোনো কথা বলি না। খুব প্রয়োজনে 2-1টা কথা ছাড়া বলা হয় না। ক্লাস শেষে পুকুর পাড় সাইডটায় আসতেই জায়ানের দেখা মিলল। জায়ান সোজা হয়ে পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। দৃষ্টি কোথায় বুঝতে পারলাম না। ওইখান থেকে চলে আসতে নিতেই হঠাৎ করে মনে পড়ল তার জ্যাকেটের কথা। আরে, তার সেই কাইল্লা মার্কা জ্যাকেট তো আমার ব্যাগেই ঝুলে আছে। এই জ্যাকেটের জন্য উনি আমাকে কত কথা না বলেছে, কিন্তু আমাকে কেউ দেখো, সে আমি এত কিছুর পরও ভুলভুলার মতো সাথে নিয়ে ঘুরছি, দেওয়ারই নাম নেই। তার পাশে গিয়ে দাঁড়িয়ে কোমরে 1 হাত আর 1 হাত বুকে রেখে কয়েকটা শ্বাস নিয়ে সাহস সঞ্চয় করে নিলাম। বলা তো যায় না কী থেকে কি হয়ে যেতে পারে। আমার উপস্থিতি সে টের পেল কি না বুঝতে পারলাম না। আমি জ্যাকেটটা ব্যাগ থেকে বের করে তার সামনে ধরে বললাম, এই যে আপনার কাইল্লা, কালো জ্যাকেট ধরুন। ভয় নেই, আমি ভীম দিয়ে ধুয়ে দিইনি। আমি কিন্তু আপনার কথা মতোই সার্ফ এক্সেল দিয়ে ভালো মতো সুন্দর করে ধুয়ে দিয়েছি। হ্যাঁ, দিতে একটু বেশি লেট হয়ে গিয়েছে, তা আমি জানি। এতদিনে এক্সামের টেনশনে ব্যাপারটা মাথা থেকে বের হয়ে গিয়েছিল, একদমই তাই দিতে পারিনি। এতে আপনারও কিন্তু কিছু দোষ আছে। আমি না হয় একদমই ভুলে গিয়েছি, আপনি তো পরে এসে আমাকে একটু মনে করিয়ে দিতে পারতেন। দোষ যেহেতু এখানে দুজনেরই সমান আছে, তাই আশা করি এখন আর কোনো অভিযোগ তুলবেন না। জায়ান জ্যাকেটের দিকে এক পলক তাকিয়ে জ্যাকেট হাতে নিয়ে নিল। দৃষ্টি আগের ন্যায় সরু রেখেই বলে উঠল, তুমি এখন যেতে পারো। আমি কোমরে 2 হাত রেখে বললাম, আরে জ্যাকেট খুলে দেখবেন না সব ঠিক আছে কি না? পরে তো এসে নিশ্চয়ই বলবেন ঠিক নেই। দেখার প্রয়োজন নেই, তুমি এখান থেকে যাও। আমি আরও কিছু বলতে যাব, তখনই জায়ান আমার দিকে তাকাতেই চমকে উঠলাম। জায়ানের চোখ দুটো কেমন লাল হয়ে আছে। তার মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে সে প্রচণ্ড রেগে আছে। এর আগে তাকে রাগতে দেখেছি, রাগ মিশ্রিত চেহারা দেখেছি, কিন্তু আজকের মতো এতটা ভয়াবহ দেখিনি। পরিবেশ স্বাভাবিক থাকতেই কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে দ্রুত চলে আসলাম। ঘড়িতে রাত 10টার বেশি হয়তো বাজছে। পুরো বাড়িতে পিনপিন শোকের নীরবতা ছায়া। কারো মুখে কোনো টুশব্দ কথা নেই। কথা বলা যেমন তারা ভাষা হারিয়ে ফেলেছে। যেখানে পুরো বাড়ি হট্টগোল হইহুল্লোড়ে বেঁধে থাকার কথা ছিল, সেখানে পিনপিন নীরবতা কেমন গ্রাস করেছে। ভার্সিটি থেকে বাসায় আসার পর আমি কিছুটা অবাক হয়ে যাই। বাড়িতে কেমন লোকজনের ভরপুর গমগম করছে। কাজিনদের এই সময় নিজের বাসায় দেখি খানিকটা অবাকও হয়ে যাই। আম্মু সামনে গিয়ে দাঁড়াতে সে আমাকে তাড়া দিয়ে বলেন, আজ রাতে 2 পরিবার মিলে পারিবারিকভাবে আমার আর নয়নের বিয়েটা সম্পূর্ণ হবে। এটা আসিফ আঙ্কেল আর আব্বু কিছুক্ষণ আগে ঠিক করেছেন। পরে সামাজিকভাবে বড় করে ধুমধাম অনুষ্ঠান করবে। কথাটা শোনা মাত্রই আমি পুরো দমে শুদ্ধ হয়ে যাই। বিপরীতে আম্মুকে কিছু জিজ্ঞেস করার শক্তি যেমন আর নিজের মধ্যে অবশিষ্ট বাকি নেই। এত জলদিতে কেন আমার সাথে এত কিছু হচ্ছে?
অতি শোকে আমি কাতর হয়ে আছি। এখান থেকে 1 ইঞ্চি লড়ার শক্তিও নেই। কাজিনরা আমাকে রুমে টেনে নিয়ে এসে নানা রকম প্রশ্ন করতে থাকে, কিন্তু আমি নিজের মধ্যে আপাতত নেই। তাদের কথার প্রতি বিপরীতে উত্তর আর কী বা বলবো। একটু আগে ফুপি হন্তদন্ত হয়ে রুমে এসে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, আমার হবু বর মানে নয়ন নাকি পালিয়েছে। আমি বিস্মিত হয়ে ফুপির দিকে তাকিয়ে আছি। রিয়েকশন বাটন যেমন দ্রুত কাজ করা বন্ধ করে দিয়েছে, একটার পর একটা সারপ্রাইজিং শকটের উপর শক খেলে যা হয় আর কি। ফুপি আমার মাথায় হাত বুলিয়ে আবারও বললেন, তা শোনার পর থেকে বাড়িতে মুহূর্তে সবার মন খারাপ। এই বলে আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কেঁদে চলে গেলেন। কিন্তু ফুপি কথা শুনে এই মুহূর্তে আমার মন তো ফুরফুরে দিনচেক হয়ে গেল। এতক্ষণ যে মন খারাপ মস্তিষ্কে এসে গ্রাস করেছিল তা নিমিষে এক ঝাঁক আনন্দের দোল বয়ে যাচ্ছে। আমি যেমন জানতাম এমন কিছু আমার সাথে হবেই। আল্লাহ আমার সাথে এমন কিছু হতে দিতই না। যাক বাবা, সকালে আমার বলা কথাগুলো তাহলে শেষ পর্যন্ত এসে কাজে দিয়েছেই। কিন্তু এত দ্রুত যে দেবে তা জানতাম না। বাবা, নাবু টু সি গ্রেট। নিজেকে নিজেই মনে মনে শাবাশি দিলাম। আমার তো রীতিমতো ইচ্ছে করছে এই মুহূর্তে এক দৌড়ে ভাইয়ার রুম থেকে একটা লুঙ্গি টেনে টুনে খুঁজে এনে মন প্রাণ খুলে একটু লুঙ্গি ডান্স দিতে। আহা, বিয়ে নামক ঝড় অবশেষে বয়ে চলেও গেল। কি শান্তি, কি শান্তি। ইয়াহু, এখন আমি নিশ্চিন্তে নিজের বিয়ের রোস্ট নিজেই খেতে পারবো। কি কপাল আমার। বাবা গো, ভাবা যায়? এই ঘটনার পর মনে হয় না 3-4 বছরের মধ্যে আমার বিয়ের কথা কেউ আর এই বাড়িতে আপাতত আর করবে। যাই হোক, এখন আমি দুনিয়ার সবচেয়ে বেশি ইনফ্যাক্ট বড্ড দুঃখী নারী, কারণ আমার বর পালিয়েছে। আমাকে ধোকা দিয়ে একেবারে বেকা থেকে টেনে টুনে সোজা করে দিয়েছে। তাই মুখটা একটু অসহায় বোধ কালো করে বসে আছে। হাসলে একদমই চলবে না, কিন্তু মনে মনে তো আমি বড্ড খুশি। দুনিয়ার মধ্যে আমি মনে হয় সে প্রথম বীর নারী হব যার বিয়ে ভাঙা নিয়ে মনে কোনো দুঃখ প্রকাশ নেই, উল্টা খুশি প্রকাশ আছে। ভাইয়া আমার রুমের দরজার সামনে এসে ঠেস দিয়ে দাঁড়িয়ে মাথা নত করে আছে। আমার পাশে বেডে বসে কাজের নামক বিনা সুইচের টেপ রেকর্ডিংগুলো আমার সান্ত্বনা দিচ্ছে। ওদের সান্ত্বনায় আমার কি হবে? আমি তো আপাতত মহা খুশি। কিন্তু আমার এই খুশি আমার এই পোড়া কপালে আর বেশি সময়ের জন্য সহ্য হলো না। আমি যখন কাজীদের সাথে বসেছিলাম তখন আব্বু আর আসিফ আঙ্কেল হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলেন আর সবাইকে ইশারায় বাইরে যেতে বললেন। আমার পাশে আসিফ আঙ্কেল আর আব্বু এসে টুল টেনে বসলেন। আসিফ আঙ্কেল লজ্জায় মাথা নত করে অসহায়ভাবে তিনি শান্ত সুরে নিচের দিকে তাকিয়ে আমাকে বললেন, আমি কি বলে তোমাকে ঠিক সান্ত্বনা দিব আমি এই মুহূর্তে নিজেই জানি না। আমার তোমাকে কিছু বলার ভাষাই নেই। বিশ্বাস করো মা, আমি বাকরুদ্ধ। তোমার হয়তো খুব রাগ উঠছে আমার উপর। আমি নিজেই এসে বিয়ে ঠিক করেছি আর এখন নয়ন এমন করার ছেলে না, কিন্তু আচমকা এমন একটা কাজ যে করে বসবে এর জন্য আমি খুবই লজ্জিত। আমার ভুলের জন্য তোমার জীবনটা আজ এইভাবে নষ্ট হতে চলেছে, কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেব না। ভুল যেহেতু আমি করেছি তার সংশোধনও আমিই করব। তাই আমরা 2 পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমার ছেলের বিয়ে দেব, এটাও আজ এই মুহূর্তে। কথাটা শোনার পর আমার মাথায় যেমন 2 মনের ভারী বাজ পড়ল। আমি কিছুই বলতে পারছি না। আমি নিজেই এখন বাকরুদ্ধ হয়ে গেছি। ড্যাব ড্যাব করে আসিফ আঙ্কেল আর আব্বুর দিকে তাকিয়ে আছি। দেখো মা, আমাদের 2 পরিবারের সম্মান আর তোমার ভালো কথা চিন্তা করেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। আমার ছেলে খুব ভালো, একটু রাগী কিন্তু বাস্তববাদী। ও কখনো তোমাকে কোনোভাবে কষ্ট পেতে দিবে না, এই ভরসাটুকু তুমি আমার উপর রাখতে পারো। এখন আমি তোমার মতামত জানতে চাই, তুমি কি চাও? তুমি যদি রাজি না হও তাহলে এই বিয়েটা হবে না। আমরা তোমার উপর কোনো প্রকার চাপ সৃষ্টি বা জোর জবরদস্তি করবে না, তা আমি কথা দিচ্ছি। এই বলে আব্বু আর আসিফ আঙ্কেল রুম থেকে চলে গেলেন। তাদের যাওয়ার পরপরই আম্মু রুমে প্রবেশ করলেন। আমার তো রীতিমতো শরীর থরথর করে কাঁপছে। মাথা যেমন কাজ করা বন্ধ করে দিয়েছে, মস্তিষ্ক বারবার বলছে, এখন তুই কি করবি নাবু? নিজের স্বার্থ কথা ভাববি না নিজের আম্মুর আব্বুর সম্মানের কথা? নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলাম। আম্মুকে থরথর কেঁপে বললাম, আম্মু তুমি আর আব্বু কী চাও? আমি এই বিয়েটা করি? আম্মু হতাশ নিয়ে নিঃশ্বাস ত্যাগ করে কিছুক্ষণ চুপ থেকে বললেন, জানিস তো আম্মু, আল্লাহ আমাদের জন্য যা করে তা পূর্ব থেকে ভালো কিছু ভেবে চিন্তেই করে রাখে। হয়তো নয়ন তোর কপালে ছিলই না, তোর কপালে এমন কিছুই লেখা ছিল যার জন্য ঘুরে ফিরে এমনটাই হয়েছে। দেখ নাবু, আমাদের চাওয়াটা বড় না, তুই কী চাস এটাই বড়। সংসার তুই করবি, আমরা না। এসব কিছু পুরো তোর উপরে ডিপেন্ড করছে।
কিন্তু তারপরও বলবো, তুই যদি চাস তোর আব্বুর কথা ভেবে রাজি হয়ে যা। তোর আব্বু পুরো ভেঙে পড়েছে রে। মানুষটা তোকে নিজের থেকে বেশি ভালোবাসে, আর সে তোর সাথে আজ এমন কিছু হতে দেখে সে পুরো নিশ্চুপ হয়ে গেছে। ছেলেটা খারাপ না, আমার মন বলছে তুই তার সাথে সুখী থাকবি। উম্মে ডুকরে কান্না করে কথাগুলো বলল। আমি বিপরীতে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম আর অস্পষ্ট সুরে বললাম, আমি রাজি। মা বলুন আলহামদুলিল্লাহ। মা বলুন আলহামদুলিল্লাহ। মা। হঠাৎ আহনা ভাবির কথায় আমার হুঁশ আসে। নাবিলা, কিছু বলছো? অস্পষ্ট সুরে। আলহামদুলিল্লাহ বলো। কাজী সাহেব কতক্ষণ ধরে তোমাকে তাড়া দিচ্ছি। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি ভাবির কথায় তার দিকে। তার মানে অর্ধেক বিয়ে পড়ানো হয়ে গেছে? এখন শুধু আমি বললেই শেষ বিয়ের কার্য? কারণ নামের সাথে আমার নাম জড়িয়েও যাবে। হঠাৎ আম্মু এসে আমার কাঁধে হাত দিতেই আমি চোখ বুজে এক নিঃশ্বাসে বলে দিলাম, আলহামদুলিল্লাহ। বাসর ঘর নামক অন্ধকার একটা রুমে এনে আমাকে বসানো হয়েছে, যেখানে বাসর ঘরের বয়েরও কোনো চিঠি ফোটা নেই। রুমটা ভারী অদ্ভুত। রুমে বেশি আসবাবপত্র নেই, হাতে গোনা 2-4টে ছাড়া, কিন্তু বেশ বড়সড়। আমার আর ভাইয়ার রুমে মিলে এই রুমটা তো হবে। এত বড় রুম দিয়ে কি করে কে জানে। আমি এবার খাট থেকে নেমে সুইচের দিকে অগ্রসর হলাম। রুমে আপাতত লাইট জ্বলছে, কিন্তু ডিম লাইট, তাই রুমটা ভুতুরে লাগছে। লাইটের সুইচে হাত দিতেই কোথা থেকে যেন ঘড়ির ঢং ঢং আওয়াজ হয়ে উঠল। আচমকা এমন কিছু হওয়াতে ভয় পেয়ে গেলাম। ভয়ে বড় বড় চোখে পিছে ঘুরে তাকিয়ে চট করে বুকে থুতু দিয়ে দিলাম, আর বুকের হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানছি। অন্ধকারে বেলকনির আবছা মৃদু আলোতে ড্রেসিং টেবিলের উপরে দেখা যাচ্ছে ঘড়িতে এখন রাত প্রায় 2টা বাজে। এমন সময় হঠাৎ দরজা ছিটকিনি খোলার আওয়াজে আমি থ মেরে সেখানে ভয়ে গুটিয়ে শাড়ির আঁচলটা 2 হাত মুঠোতে শক্ত করে ধরে চেপে দাঁড়িয়ে রইলাম। একটা ছায়া মানব দরজা লাগিয়ে ধীরে ধীরে আমার সামনে আসতেই আমি কিছুটা পিছাতে লাগলাম। এক পর্যায়ে ড্রেসিং টেবিলের সামনে ডেকেও গেলাম। উনি সামনে অগ্রসর হতেই বেলকনি মৃদু আলোয় ওনার উপর পড়তেই দ্রুত কাছে এসে এক হাত দিয়ে মাথার পিছনের চুলগুলো আঁকড়ে ধরে হিস্ট্রে কাছে টেনে আর এক হাত দিয়ে শক্ত করে মুখে চেপে ধরে বলল, ইউ ইডিয়েট, এভাবে চিল্লাচ্ছ কেন? ফিসফিস করে বলল, এভাবে আচমকা শক্ত করে গাল চেপে ধরায় ব্যথায় ভয়ে থরথর করে কাঁপছে নাবিলা। চোখ দিয়ে টোল টোল করে গড়িয়ে অবাধ্য নোনা জলগুলো পড়ছে। এখন চুপ কেন? গলার ভলিউম কই গেল? সব ফুস? কথা বলছো না যে? আর কি? ইডিয়েট কোথাকার, দাঁতে দাঁত চেপে বলল। বলতে আমারই আর দিলি কই? ব্যাটা খচ্চর, আমার মুখ থেকে তো আগে তোর পাথর ঘাটে শক্ত হাত ছড়া, তারপর না হয় বলছি। আমার গালকে তো তোর কাছে আর গাল বলে মনে গণ্য হচ্ছে না, পুরো গালকে ভর্তা বানিয়ে ফেলছি। আম্মু, মনে মনে বললাম। নাবিলার আবারও ব্যথায় কুকিয়ে কুকিয়ে কিছুটা ছটফট করে শব্দ বলে উঠল। আবারও সেই কি করছে তখন থেকেই। জান এবার কিছুটা বিরক্তি নিয়ে নাবিলার দিকে রুক্ষ চোখে ঝুঁকে নিচে তাকালো। বারান্দার মৃদু আলোতে তার হিংস্র চেহারা এবার পুরোপুরিভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ এত কাছে আসাতে নাবিলা এবার ভয়ে এক শুকনো ঢোক দিল। হুটহাট এত কাছে আসাতে হৃৎপিণ্ডের কম্পন জোরে বাড়তে লাগলো। হার্টবিটগুলো কেমন ডাকডোল বাজাচ্ছে, ক্রমশ কেমন ধুক 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 করে লাফাচ্ছে। মনে হচ্ছে এই তো এখনই বের হয়ে আসবে। মনে মনে যত সব দোয়া দরুদ জানা আছে তা দ্রুত পড়তে লাগলো। ব্যথা আর সহ্য করতে না পেরে শেষে কাঁদো কাঁদো হয়ে জায়ানকে এবার তার চোখ দিয়ে মুখের দিকে তাকাতে ইশারা করলো। জায়ান বিরক্তি নিয়ে নাবিলার ইশারায় ভ্রু খাত করে মুখের দিকে তাকাতেই বুঝতে পারল এতক্ষণ করার কারণ। সে চট করে নাবিলার মুখ থেকে হাত নামিয়ে নিল। এক হাত জায়গায় করে কিছুটা সরে ও দাঁড়ালো, কিন্তু নাবিলার দিকে তার তীক্ষ্ণ নজর এখনও ট্যাগ করে তাকিয়ে আছে। ছাড়া পেতে নাবিলা বুকে এক হাত গুজে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আর একটুর জন্য মনে হচ্ছিল এই বুঝি এই যাত্রায় মরেই যেত। হাঁপিয়ে হাঁপিয়ে জায়ানের উদ্দেশ্যে বলে উঠল, এইভাবে কেউ কাউকে চেপে ধরে? যদি দম আটকে বা এনি চান্স আমি মরেই যেতাম তখন? হোয়াট ননসেন্স! সামান্য মুখ চেপে ধরে কেউ মরে যায় না, ওকে? যদি এত ইজিলি মুখ চেপে ধরে মানুষ মারাই যেত তাহলে আর এত শত কষ্টে প্ল্যানিং করে কাউকে নিখুঁতভাবে মার্ডার করার মতো প্ল্যান করতে হতো না। আর আমি অত জোরে তোমাকে ধরিনি। শটান হয়ে দাঁড়িয়ে কিছুটা অ্যাটিটিউড আফতার নিয়ে বলল, যায় যায় তা আপনার মতো শক্ত চামড়ার গন্ডার দানা বুঝবে কি করে? আপনাকে কি কখনো
কেউ এইভাবে ধরেছিল যে বুঝবেন কতটা ঠিক কষ্ট হয়। আমার মুখকে তো আর অবশিষ্ট মুখ রাখেননি, একদম ফ্রিতে পেয়ে চটিয়ে ভর্তা বানিয়ে ফেলেছেন। বাবা গো বাবা, ভাবা যায় কি শক্ত আপনার হাত। হোয়াট? কি বললে তুমি আমাকে? আমি গন্ডার? ইউ। কিছুটা কাছে তেড়ে এসে বলল। নাবিলা শুয়ে শুকনো ঢোক গেলে 2 কদম পিছেতেই অনুভব করলো দেয়ালের সাথে তার পিঠ একদম ঠেকে গেছে। এই যাত্রায় বাঁচার আর উপায় তার আর নেই। পিছে কোথাও যাওয়ার আর কোনো জায়গাও অবশিষ্ট বাকি নেই। দেয়ালে ঠিক অসহায়ভাবে তাকিয়ে ভয়ার্ত সুরে বলে উঠল, এই পনি, এভাবে বারবার এত আগাচ্ছেন কেন? আগে তো আমার সাথে ভুলেও কখনো এমন করতেন না। তুমি এইভাবে পিছাচ্ছ কেন? আগে তো তুমিও ভুলেও এইভাবে পিছাতে না, আর এইভাবে তোতলাচ্ছ কেন? আপনি আগাচ্ছেন বলেই তো। ওয়েট। ফট করে দ্রুত বলে উঠল, হোয়াট? নাবিলা আশেপাশে চোখ বুলে ভালো করে পরিবেশ খুঁটিয়ে দেখে অবিশ্বাসের সুরে কাটকাট গলায় বলে উঠল, মিস্টার নিহান্ত, রাইট? চোখ বুজে ঘন ঘন পাপড়িযুক্ত চোখে তাকিয়ে ভাবলেশীনভাবে বলল, আপনি এই মুহূর্তে এত রাত্রে ঠিক এখানে কি করছেন? এই 1 মিনিট, আমি কি বাই এনি চান্স কোনো ভুল কিছু দেখছি না তো? হ্যাঁ, এমনই হবে। এছাড়া আর কী বা হবে? শুনেছি মানুষ অতিশোকে কাতর হলে তার সাথে এমন কিছু উল্টাপাল্টা মস্তিষ্কে হয়, কিন্তু আমার মস্তিষ্ক আপাতত আচমকা আপনাকেই কেন বারবার জানান দিচ্ছি। কি ভয়াবহ সাংঘাতিক ব্যাপার স্যাপার দেখছেন, যে আমাকে সহ্যই করতে পারে না, কারণে অকারণে এত জ্বালায় অপমান করে, আমি তাকেই আমার দুর্ভিক্ষ সময় আমার পাশে এত কাছে দেখছি। ভারী অদ্ভুত কাণ্ডকারখানা। বলি, দেশে কি লোকের ভারী অভাব পড়েছে? তাই হবে। নাবিলা কিছুটা বিস্মিত চাহনিতে ক্লান্ত সুরে বলে উঠল, আসলে তো মিস, সরি, মিস তো আর এখন হবেই না, তাই থুক্কু, মিসেস জোহরা, আমি এই মুহূর্তে ঠিক এখানে আপনার সামনে কি করছি? ভারী অদ্ভুত ব্যাপার তো। ভুলে এসেছি বলে তো মনে হচ্ছে না। গালে হাত দিয়ে ভাবা ভঙ্গিতে বলল, ডোন্ট টেল মি, তুমি এইসবের কিছুই জানো না। আমাকে একদমই এ রুমে অ্যাকসেপ্ট করনি। এত রাত্রে ড্রামা করছো আমার সাথে, বুঝো না বুঝো নাটক করছো। ডান ব্রু কিছুটা উঁচু করে বলল। নাবিলা এবার সন্দেহ দৃষ্টিতে বড় বড় চোখে জায়ানের দিকে তাকিয়ে দ্রুত ডানে বামে মাথা 2 দিকে দোলালো, যার অর্থ না, সে আসলে এইসবের কিছুই জানে না। জায়ান বিপরীতে কিছু না বলে গম্ভীর হয়ে কয়েক সেকেন্ড চুপ করে নাবিলার দিকে তাকিয়ে থেকে চট করে সরে আসলো। ড্রেসিং টেবিলের সামনে থেকে আলমারির কাছে এসেই রুমের লাইট অন করলো। সাথে সাথে পুরো রুমই আলোকিত হয়ে গেল। নাবিলা চুপচাপ এতক্ষণ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু থেকে শেষ সব বোঝার চেষ্টা করছিল, কিন্তু কিছুই আর বুঝে উঠতে পারছে না। তার তো আজ বিয়ে হয়েছে, এটাও আসিফ আঙ্কেলের ছেলের সাথে, তাহলে জানি বা কী বলছে তাকে। জীবনের প্রথম তার কাছে এই হিসেব নিকাশটা ভারী উল্টো পাল্টো লাগছে। কিছুতে কিছুর সাথে কিছু মিলতে যেমন পারছে না। সব কিছু হিসাব বিজ্ঞানের অনিশ্চিত হিসাব বলে মনে হচ্ছে। জ্যান হঠাৎ লাইন অন করাতে ভাবনা ছেদ পড়ে। নাবিলা থতমত হয়ে ফট করে আশেপাশে একবার ভালো করে চোখ বুলিয়ে রুমের সব কিছু তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করে নিল। আশেপাশে দেয়ালের জায়ানের কিছু ছবিও দেখতে পেল, সাথে একটা ফ্যামিলি ছবি ও দেখতে পেল, যেখানে অহনা, আসিফ আঙ্কেল, জায়ান আর নয়ন উপস্থিত আছে। মুহূর্তের মধ্যে এটা ক্লিয়ার হয়ে গেল যে সে আপাতত কোনো ভুল স্বপ্ন দেখছে না। ভাবনা থেকে বের হয়ে সে এবার তার সামনে দাঁড়ানো সুদর্শন ছেলের দিকে বিস্মিতভাবে তাকায়। নীল কালারের পাঞ্জাবিতে পরিহিত জায়ানের দিকে আলমারি থেকে হাতে একটি টি শার্ট নিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হচ্ছে। ওয়াশরুমে গিয়ে ঠাস করে আওয়াজ তুলে দরজা লাগিয়ে দিল। বোঝাই যাচ্ছে সে আপাতত রেগে আছে। এটা তাহলে বাস্তব? আমি তাহলে আসলেই জায়ানের সাথেই আছি? হাউ দিস পসিবল? হাউ? নাবিলা এবার মাথা 2 হাত চেপে ধরে ধপাস করে বেডের উপর বসে পড়ল। আজ কি তাহলে তার জাতীয় শর্ট খাওয়ার দিবস? এমন কোনো আদৌ দিবসও হয় তাহলে? হ্যাঁ হয়, তার জন্য হয়। বাই এনি চান্স তার সাথে কি তাহলে আজ জায়ান? আর কিছু ভাবতে পারছে না। মাথায় প্রচণ্ড ব্যথা এসে গ্রাস করছে। মিনিট 10 পর ওয়াশরুম থেকে ভিজা চুল মুছতে মুছতে বের হয়ে আসলো জায়ান। নীল পাঞ্জাবি চেঞ্জ করে কালো ট্রাউজার উপর সাদা টি শার্ট পরেছে। চুল মুছতে মুছতে আরও চোখে নাবিলার দিকে একবার তাকালো। সে আপাতত মাথা 2 হাত গুজে নিচের দিকে তাকিয়ে আছে। ঘুমিয়ে আছে না জেগে আছে কিছুই বোঝা সম্ভব হচ্ছে না। লালচে এলোমেলো কোকড়া চুল দিয়ে মুখমণ্ডল পুরো ঢেকে আছে। জায়ান কিছু না বলে হাতের টাওয়ালটা চেয়ারের উপরে রেখে চুপচাপ বেডের অপর পাশে গিয়ে শব্দহীনভাবে শুয়ে পড়ল।
নাবিলা মুখ থেকে হাত সরিয়ে আচমকা তার পাশে জায়ানকে শুতে দেখে চট করে উঠে দাঁড়ালো। মুহূর্তে ইতস্তত করতে লাগলো। ডান হাত দিয়ে বাম হাত কসলাচ্ছে। আমতা আমতা করে সাহস সঞ্চয় করে এবার বলে উঠল, সু সু। আর কিছু বলতে এই মুহূর্তে পাচ্ছে না। সুর যেমন গলার নিচে এসে সব আটকা পড়ে গেছে। জিভ দিয়ে ঠোঁট হালকা মৃদু ভিজিয়ে আবারও বলে উঠল, ভাইয়া, এই যে ভাইয়া, শুনছেন? এই যে ভাই। জায়ান তার ডাকে কোনো সাড়া দিল না। নাবিলা ভারী বিরক্ত লাগছে। এখন এমন একটা সিরিয়াস ম্যাটার্সে কিছু না বলে মানুষ নিশ্চিন্তায় ঘুমাতেও পারে? হাউ দিস পসিবল ভাই? তার তো টেনশনে রীতিমতো মাথা ফেটে যাচ্ছে, আর উনি মহাশয় আরামে ঘুমাচ্ছেন। এটা কি করে সম্ভব? আশেপাশে আবারও নজর দিতে রুমের মধ্যে আলমারি পাশে আর বেডের সাইডে পুরো রুমে 3টে বুক সেলফের দিকে নজর পড়ল, যার মধ্যে ঠাসানো মোটা গাটা বই দিয়ে পুরো তাক ভর্তি। নাবিলার কাছে এটা ঘর কম আপাতত কোনো লাইব্রেরি হিসেবে মনে হচ্ছে বেশি। কি অদ্ভুত রে রুম। হঠাৎ নয়নের বলা সকালে সেই কথা মস্তিষ্কে আসলো। আপনার কথাগুলো কিছুটা আমার ছোট ভাইয়ের মতো মনে হলো। ও সারাদিন বেশিরভাগ সময় মোটাগাটা বইয়ের মধ্যে ডুব দিয়ে থাকে, আর আমার সাথে ঠিক এইভাবেই আপনার মতো কঠিন শব্দ ব্যবহার করে কথা বলে। তাহলে উনি এই বেয়াদবটারই কথা বলছে? আল্লাহ গো, ঘুরে ফিরে এই বেয়াদবটাই আমার কপালে লিখেছিলে তুমি। কিন্তু কেন? আর কেউ কি আমার জন্য ছিল না? নাবিল এবার রেগে জায়ানের দিকে তাকে উচ্চস্বরে বলে উঠল, মিস্টার নিহান্ত, শুনছেন? বলো। অস্পষ্ট সুরে নড়ে চড়ে এবার সাড়া দিল। বলি, আপনি এভাবে ঘুমাচ্ছেন কি করে? আপনার কি কোনো টেনশন হচ্ছে না? ভারী অদ্ভুত তো আপনি। আপাতত আমি বড্ড ক্লান্ত, ঘুমোতে দাও। আর নিজে চুপচাপ শুয়ে পড়ো। এত প্যাচ করো না। তোমার না হতে পারা জামাই, আর তোমার জন্য আজ আমার যথেষ্ট শক্তি নষ্ট হয়েছে। তাই আপাতত তোমার মতো আজাইরা টপিকে টেনশন করার জন্য আমার কোনো মুড অবশিষ্ট বাকি নেই। হোয়াট ডু ইউ মিন বাই আজাইরা টপিক? আপনার কাছে এই টপিকটা আজাইরা বলে মনে হচ্ছে? তো কি তো মানে? আপনি এত অস্বাভাবিক রিয়েকশন কি করে দিচ্ছেন ভাই? আর এত শান্তভাবে কি করে কথাগুলো বলছেন? আমার তো মাথায় এটাই কিছুতে আসছে না। কবুল বলার সময় ঘুমিয়ে থাকলে এমনই হওয়ার কথা। মানে কি বলতে চান আপনি? কিছু না। দেখুন, আপনি কিন্তু আমাকে রীতিমতো ইনসাল্ট করতেছেন। এমনি আমি এই সিচুয়েশনে ভারী চিন্তায় আছি। কি থেকে কি হয়ে গেল আমার সাথে, এখন কি করা যায়? আর আপনি? তোমার যদি তাই বলে মনে হয় তাহলে তাই। এখন আর কি করা যাবে? সব তো অলরেডি শেষ হয়ে গেছে। জায়ান খাটের উপর কাত হয়ে শুয়ে চোখ বুজিয়ে বলল, আচ্ছা একটা কথা বলুন তো, আপনার ভাই হঠাৎ পালালো কেন? বিয়ে করতে চায় না সেটা সবাইকে বললেই তো পারতো। তার কি আগে কোনো রিলেশন ছিল? সেটা আমি কি করে জানব? পালানো আগে মনে হয় আমাকে সব বলে জানিয়ে পালিয়েছে যে আমি জানব। চোখ খুলে নাবিলার দিকে তাকে কিছুটা ধমকে সুরে বলল, আজিব, এইভাবে কথা বলছেন কেন? সুন্দর করেও তো শান্তভাবে বুঝিয়ে বলা যায় যে আপনি কিছুই জানেন না। আর সুন্দর ভাইয়া পালিয়ে তো আমার লাইফটা একদমই শেষ করে দিল। বাই দ্য ওয়ে, সকালে তো শুনেছি তোমার সাথে ভাইয়ার দেখা হয়েছিল। তো বাই এনি চান্স তুমি তাকে কিছু উল্টাপাল্টা বলনি তো? সন্দেহ চাহানিতে জিজ্ঞেস করলো। হ্যাঁ বলেছি তো। বলেছি এই যে শুনছেন নয়ন, আপনি একটু পালিয়ে আমাকে ধন্য করবেন এই জীবনে ভাই। না মানে আমি না কখনো কাউকে এত কাছ থেকে পালাতে দেখিনি, তাই আর কি আপনাকেই বলছিলাম। দাঁতের দাঁত চেপে বলল, ভারী অদ্ভুত কথাবার্তা তো আপনার। মনে হচ্ছে বিয়ে আমার না, আজ শুধু আপনারই একা হয়েছে। এই শুধু আপনার লাইফ কি শেষ হয়েছে? সাথে সাথে আমার লাইফও কি হয়নি? যখন শুনেছিলাম আপনার ভাইয়া পালিয়েছে তখন যে কি খুশি লাগছিল বলার বাহিরে। ভেবেছিলাম আপাতত বিয়ে নামক চ্যাপ্টারটা এই যাত্রায় শেষ হবে, কিন্তু হয়ে গেল তার উল্টো। যত নষ্টের গোড়া মূল আপনার গুণধর ভাই। নিজে তো একা এইসব থেকে বেটা পালালো, সাথে আমার জীবনকে শেষ করে দিল। সকালে এত সুন্দর করে গুছিয়ে তাকে কি সব বোঝালাম, আর তার প্রতিদান স্বরূপ হিসেবে আমাকে এই দিল। আগে জানলে তাকে কিছুই বলতামই না। জায়ান এবার সন্দেহ দৃষ্টিতে নাবিলার দিকে তাকিয়ে শোয়া থেকে উঠে হাঁটুতে ভর দিয়ে বসে বলে উঠল, এমন কি বলেছিলে শুনি? ভ্রু কাত করে জিজ্ঞেস করল। তেমন কিছুই না। আচ্ছা শুনুন। জি বলুন। আপনার ভাই পালালো কি করে? না মানে উনি কি আমাদের বাসায় আসেইনি? আবার সে একই টপিক বারবার ঘুরে ফিরে তোমার এখানে আসতে হয়? এই তোমার কি খুব কষ্ট হচ্ছে তোমার হতে 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 না পারা বরের জন্য? হ্যাঁ হচ্ছে তো, সে অনেক হচ্ছে। আপনি আমাকে দেখে বুঝতে পারছেন না? আজিব,
আমাকে আজ এরা কামে না খোঁচালে আপনার হয় না? না জ্বালিয়ে আপাতত যা জিজ্ঞেস করেছি তা বলুন। কোমরে 2 হাত চেপে বলল, এসেছিল। একটা ফোন এসেছিল ভাইয়ার ফোনে, তা উঠে অ্যাটেন্ড করার জন্য বাইরে গিয়েছিল। এরপর আর ফিরে আসেনি। পরে ভাইয়াকে ফোন করলে ভাইয়ার ফোন সুইচ অফ আসে। আচ্ছা ধরুন, কাল পরশুর মধ্যে যদি আপনার ভাই বাই এনি চান্স বাসায় ফিরে আসে, তাহলে তখন কি হবে? তেমন কিছুই হবে না। কিন্তু কেন? উনি তো বাসা থেকে পালিয়েছিল। তাহলে কেন হবে না? জায়ান এবার কিছুটা বিরক্ত হলো। বিরক্ত নিয়ে বলে উঠল, তোমার কথা শুনে মনে হচ্ছে আমি এর আগে 2-4 বার বাসা থেকে এইভাবে হুটহাট পালিয়েছিলাম, তাই আমার কম বেশি এই সব ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে। এটাকে কি আপাতত তোমার কোনো নাটক সিনেমা বলে মনে হচ্ছে, যে বাসা থেকে পালিয়েছে বলে ত্যায্য করে দিবে, বাসা থেকে তাড়িয়ে দিবে, আর আসতেই দিবে না? হ্যাঁ, আজ মানবে না, কিন্তু 2 দিন পর বাসায় আসলে ঠিকই তারা মেনে নেবে। যতই হোক ফ্যামিলি বলে কথা। আমি ক্লান্ত হয়ে খাটের একপাশে বসে পড়লাম। আপাতত আর কিছু বলতে আর ভালো লাগছে না। একদিনেই আমার জীবনে 6 ঋতুরাজ সব আবহাওয়া দেখা হয়ে গেছে। শুধু অস্পষ্ট সুরে বলে উঠলাম, হুম। জায়ান বিপরীতে কিছু আর বলছে না। সেও চুপ করে আছে। মাথায় একটু ঝুঁকে 2 হাত দিয়ে নিজের চুলগুলো আস্তে আস্তে টানছে। হঠাৎ মাথা ব্যথা এসে গ্রাস করেছে। নাবিলা খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। দুজনের মুড খারাপ। ওরা কেউ ভাবেনি এমনটা কখনো আচমকা তাদের সাথে হয়ে যাবে। ভাগ্যের খেলার পরিহাসে তারা এত পাশাপাশিও কখনো আসবে। রাত বাড়ছে, গভীরতাও অনেক বাড়ছে। ঘড়িতে আপাতত 4টের কাছাকাছি বাজবে, কিন্তু ওরা এখনও পূর্বের ন্যায় ওভাবেই বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। দুজনেই চুপ। ঘুমে নাবিলার চোখ কেমন লেগে আসছে। তারপরও সে একইভাবে বসে বসে ঝিমাচ্ছে। জায়ান সেটা আরও চোখে খেয়াল করলো। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, এই বলে জায়ান বেডের একপাশে গিয়ে শুয়েও পড়ল। এই, আমারও ঘুম পাচ্ছে খুব, আমিও ঘুমাবো, কিন্তু কোথায়? আপনার রুমে তো লাইব্রেরির তাক ছাড়া আর কিছুই দেখছি না। আপনার রুমেতে কোনো সোফার সেটও নেই। তাহলে তো সেখানে আপাতত আমি একটু ঘুমাতে পারতাম। সোফার সেট যে বাধ্যতামূলক রুমে থাকতেই হবে এমন কোনো কথা আদৌ কোথাও নির্দিষ্ট করে গোটা অক্ষরে বলা আছে? ওগুলো নাটক সিনেমাতেই থাকে। বাস্তব জীবনে কেউ রুমে সোফা সেট নিয়ে রাখতে চায় না। তাহলে উপায়? আমি এখন কোথায় ঘুমাবো? ভাষণ না দিয়ে উপায় বলুন। জায়ান কিছু না বলে বেডের মাঝ বরাবর একটা বালিশ রেখে বলল, আপাতত তুমি চাইলে এইভাবে ঘুমাতে পারো। সকাল হতে বেশি সময় কিন্তু আর নেই। এখন তোমার ইচ্ছা, তুমি ঘুমালে এখানে ঘুমাও, বসে থাকলে বসে বসে এভাবে ঝিমাও, এটা পুরোপুরি তোমার ব্যাপার। আমি ঘুমালাম। এই বলে জায়ান ঘুরে কাত হয়ে শুয়ে পড়ল। নাবিলা আর কথা না বলে খাটের একদম কিনার ঘেঁষে চেপে শুয়ে পড়ল। আর তার আপাতত প্রচণ্ড ঘুম পেয়েছে, তাই অযথা তর্কে না গিয়ে ঘুমানো শ্রেয় বলে তার কাছে মনে হলো। জানালা বেদ করে মৃদু বাতাস পর্দার ফাঁকে ফাঁকে রোদের এক চিলতে ফালি রুমে এসে প্রবেশ করে জানান দিচ্ছে সকাল হয়ে গিয়েছে। এক টুকটো রোদের ফালি নাবিলার চোখের উপর আছড়ে পড়তেই সে চোখ কুকটে আরও মোড়ে পিটপিট করে তাকায়। তাকাতেই সেই সাথে সাথেই 440 হাই ভোল্টের ঝটকা খায়। ভয়ে থতমত খেয়ে দেখে সে আপাতত জায়ানের বাহুডোরের উপর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। আর তার জায়ানের মাঝে বিন্দুমাত্র কোনো জায়গার অবশিষ্ট নেই। কোলবালিশ নামক কোনো বস্তু আপাতত তার মাঝে নেই। জায়ানের এত কাছে আসে নাবিলার কেমন জানি অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে মনে। হঠাৎ জায়ানের হার্টবিট থেকে কেমন জানি ধুক 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 মিষ্টি শব্দ আওয়াজ শুনতে পেল নাবিলা। নাবিলা কান পেতে কাছে গিয়ে সে আওয়াজ শোনার চেষ্টা করল, কিন্তু জায়ানের ঘন ঘন ভারী গরম নিঃশ্বাস কপালে এসে পড়তে নাবিলা চমকে মাথা উঁচু করে জায়ানের দিকে তাকায়। এই মুহূর্তে আমার কাছে ঘুমন্ত জায়ানকে দেখতে অনেকটা স্নিগ্ধ লাগছে কেন জানি। ছেলেটা এত সুন্দর কেন? কিসের এত স্নিগ্ধ তার মাঝে আমি বারবার খুঁজে পাই। আজ তার এত কাছে এসে তাকে কাছ থেকে কেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ইচ্ছে জাগ্রত করছে। সিল্ক চুলগুলো কেমন এলোমেলো হয়ে উড়ে বেড়াচ্ছে ফর্সা কপালে আষ্টে ছিটিয়ে। ঘন ঘন পাপড়িযুক্ত চোখের উপর রোদ আসতে কপালটা কেমন নিমিষেই কুঁচকে ফেলছে। নাবিলা নিঃশব্দে হাসল জায়ান কুচকানো কপাল দেখে। সরু নাকটা কিছু লালও হয়ে আছে বটে। গালে খোঁচা খোঁচা দাড়িগুলো কিছুটা বড় হয়েছে, কিন্তু এতে বেশ মানিয়েছে। আমি তার দিকে কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে থেকে চট করে চোখ সরিয়ে নিলাম। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম চোখ বুজে। কেমন যেন লজ্জা লাগছে আমার। দ্বিতীয়বার তার দিকে চোখ মেলে তাকাতে যেমন ভারী লজ্জা করছে। এই ছেলে কাছে আসলেই আমার সব কেমন যেন গুলিয়ে যায়। নিঃশ্বাসগুলো কেমন আটকে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। দম ছাড়তেও তখন ভারী শ্বাসকষ্ট হয়।
জায়ান উঠে লজ্জাজনক এই দৃশ্য দেখার আগেই এখন আমাকে উঠতে হবে। আমি আস্তে আস্তে জায়ানের হাত থেকে মাথা সরিয়ে নিলাম। ধীরে সুস্থে উঠতে যাব তখনই জায়ান আমাকে পেছন থেকে কোমরে জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যেই আমি জমে গেলাম। মনে হচ্ছে শ্বাস নিতে আমি আপাতত ভুলে গেছি। নিহাত ঘুমের ঘরে আছে বেটা, তাই এমন করছে, নয়তো এই খচ্চর এই জীবনে আমাকে জড়িয়ে ধরবে? জীবনেও না। পারলে আমাকে কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবে। যাই হোক, এখন আমাকে উঠতে হবে। তাকে হালকা ধাক্কা দেওয়াতেই জায়ান কিছুটা নড়ে চড়ে আমার থেকে সরে উল্টো দিকে ঘুরে কাত হয়ে আবারও শুয়ে পড়ল। ছাড়া পেতে আমি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলাম। এমন সময় দরজা করার টোকা পড়ল। নাবিলা খাট থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখল